আমরাও ব্যবহার করি এটা লাইভ
person title property liability obligation এগুলো নিয়ে আমরা এগুলো এই কনসেপ্টগুলো যদি আমরা বুঝতে যাই ফার্স্ট ইয়ারে যদি বুঝতে যাই মূলত এগুলো নিয়েই হচ্ছে আগে আলোচনা করা রাইট উসুল ল আছে ইকুল ল আছে ল্যান্ড ল আছে বুঝতে পেরেছেন এভাবে করে ওনারশিপ ট্রান্সফার অফ প্রপার্টি ল আছে ল্যান্ড ল আছে এভাবে করে করে পারসন ইন্টারন্যাশনাল ল আছে ন্যাশনাল ল আছে কেমন পারসন কে নয় একটা নদী কি পারসন হতে পারে কিনা বুঝা গেছে হিন্দুদের দেবতা কি পারসন হতে পারে কিনা কোন একটা প্রাণ কি পারসন হতে পারে কিনা কেমন নদীকে অনেক দেশে পারসন হিসেবে ঘোষণা করা হয়েছে এনিম্যাল কি পারসন হতে পারে কিনা কেমন টাইটেল শব্দ মানে কি কিভাবে তৈরি করে প্রপার্টি লাইবিলিটি কেমন লাইবিলিটি ক্রিমিনাল লাইবিলিটি সিভিল লাইবিলিটি এগুলো থেকেই মূলত পুরা আগামী 4 বছরের মানে ইন এ নাটশেল তোমাকে আগামী 4 বছর যে কনসেপ্টগুলো নিয়ে তোমাকে ডিল করতে হবে সেগুলোর ব্যাপারে এখানে আমরা আলোচনা করব তাইলে মূলত আমরা এটাকে তিনটে ভাগ করতে পারি থিওরি অফ ল নিয়ে আমরা আলোচনা করব কেমন তারপর হচ্ছে ইনস্টিটিউশনস অফ ল নিয়ে আমরা আলোচনা করব আর হচ্ছে কনসেপ্টস অফ ল নিয়ে আমরা আলোচনা করব বুঝা গেছে থিওরি অফ ল নিয়ে আরেকটি বিষয় আগামী ক্লাসে থেকে আমরা পড়ব মূলত থিওরি অফ ল বলতে বোঝাচ্ছে হোয়াট ইজ ল এই প্রশ্নের ভিন্ন ভিন্ন যে উত্তর দিয়েছে জুরিস্টরা এটাকে বলা হচ্ছে থিওরি অফ ল বিভিন্ন ধরনের থিওরি আছে বুঝা গেছে পজিটিভ থিওরি আছে ন্যাচারাল ল থিওরি আছে সোশিওলজিক্যাল থিওরি আছে হিস্টোরিক্যাল থিওরি আছে কেমন রিয়ালিস্ট থিওরি আছে এই যে বিভিন্ন থিওরিগুলো আমাদের হোয়াট ইজ ল এই প্রশ্নের কেউ বলেছে সার্বভৌম শক্তির আদেশের উপরে কেমন কেউ বলেছে আইন হিস্টোরিক্যালি তৈরি হয় পিপলস স্পিরিট ইজ ল পিপলস স্পিরিট ইজ ল কেউ বলেছে সমাজের চাহিদাই আইনের উৎস বুঝা গেছে কেউ বলছে ল ইজ এ হায়ারার্কি অফ নর্ম কতগুলো নিয়ম নীতির পরম্পরাকে আইন বলা হয় এই যে ভিন্ন ভিন্ন উত্তরগুলো আছে এগুলোর আবার বিভিন্ন ধরনের ক্রিটিসিজম আছে এগুলোর বিভিন্ন ধরনের দুর্বলতাগুলো আছে সেগুলো থেকে আমরা মূলত কি শিখব এই যে থিওরিগুলো আমরা কেন পড়ব কনসেপ্টসগুলো আমরা কেন পড়ব বা ইনস্টিটিউশনাল প্রশ্নগুলো আমরা কেন পড়ব অর্থাৎ হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ স্টাডি জুরিসপ্রুডেন্স আমরা কেন পড়ব কোরআন থেকে বইতে এই বিষয়টা ভালো করে আছে কোরআন থেকে এই রাইটারের বই তোমরা লাইব্রেরিতে পাবো কোরআন থেকে কেমন কোরআন থেকে বইতে এই উত্তরগুলো আছে what is the utility of law এক নাম্বার হচ্ছে intrinsic value কেমন intrinsic মানে কি অন্তর্নিহিত তার নিজেই নিজে মানে and in itself right inherent intrinsic একটা হচ্ছে instrumental আর একটা হচ্ছে constituted by intrinsic কেমন instrumental মানে আমি এই জিনিসটাকে অন্য জিনিসের জন্য ব্যবহার করতে পারবো যেমন তোমার স্কিলটাকে তুমি চাকরির কাজে ব্যবহার করো তাইলে তখন তোমার নলেজটা বা তোমার এডুকেশনটা কি হলো ইনস্ট্রুমেন্ট হলো তোমার কি হলো ইনস্ট্রুমেন্ট হলো আরেকটা জিনিস অ্যাচিভ করার জন্য তোমার জব অ্যাচিভ করার জন্য তোমার আর্নিং অ্যাচিভ করার জন্য লাইভলিহুড অ্যাচিভ করার জন্য এটাকে বলা হয় ইনস্ট্রুমেন্টাল ভ্যালু একটা জিনিসের ইনস্ট্রুমেন্টাল ভ্যালু আছে আবার ওই বিষয়ের ইন্ট্রিনসিক ভ্যালু আছে ফর এক্সাম্পল এই যে শিক্ষিত বেকার আর শিক্ষিত বেকার এই দুটার মধ্যে পার্থক্য আছে নাকি শিক্ষিত বেকার তো দিন শেষে শিক্ষিত সে সুনাগরিক কিছুটা হলেও সে অনেক কিছু বুঝতে পারে সমাজের প্রতি তার কিছুটা হলেও বুঝতে পারে
এটা নিজস্ব একটা ভ্যালু আছে। ঠিক আছে, আমি তো বলে বাংলা পড়ে কম্পিউটারে কিছু করে চাকরি করতে, কিন্তু সে মনে মনে অনেক সুখী, কারণ সে কবিতা লিখতে পারে। হ্যাঁ, সে তার নিজস্ব জগতে অনেক সুখী। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু প্রত্যেক বিষয়ের ইন্ট্রিনসিক ভ্যালু আছে। জুরিসপ্রুডেন্সের ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে জুরিসপ্রুডেন্স জানা নিজে নিজেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটাকে তুমি অন্য কাজে ব্যবহার করো বা না করো, কিন্তু অন্য কাজে ব্যবহার করা যাবে কিনা একটু করে আমরা বলবো যে এটা প্র্যাকটিক্যাল ভ্যালু আছে। এটা প্র্যাকটিক্যাল ভ্যালু আছে, কিন্তু ম্যাথমেটিক্স এর মতো ম্যাথমেটিক্স পড়া নিজে নিজেই ভ্যালুয়েবল, কিন্তু এটা তোমাকে ফিজিক্সের কাছে ব্যবহার করতে পারছো, এটা তার ইনস্ট্রুমেন্টাল ভ্যালু, তাই না? কিন্তু ম্যাথ জানা নিজেই, কারণ মাথার উপর নলেজ হচ্ছে ম্যাথ, তাই না? কিন্তু তুমি বলছো ম্যাথ জানে, ও তো কিছু জানে না, আমি ওর এটা কোনো কাজে আসছে না, কিন্তু দেখা যাবে যে তার। সুতরাং জুরিসপ্রুডেন্স এর নিজস্ব একটা ভ্যালু আছে, ইন্ট্রিনসিক একটা ভ্যালু আছে, তাই না? ভ্যালু আছে নাকি নেই? আছে। এখান থেকে তোমাদের বিভিন্ন আরেকটা বই থেকে লয়েডের বইয়ে এই বিষয়টা, লয়েডের বইয়ে বলছে যে এই জুরিসপ্রুডেন্সের অন্যতম ইউনিটি হচ্ছে লয়ের স্টুডেন্টদেরকে ফিলোসফিক্যাল অ্যাপ্রোচের ওরিয়েন্টেশনটা দেওয়া। বুঝা গেছে? ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ বা ফিলোসফিক্যাল ওরিয়েন্টেশনটা দেওয়া, এটা তোমার মাথার মধ্যে একটা ফিলোসফিক্যাল থিংকিং তৈরি করছে। ঠিক আছে, এটা যদি দিন শেষে প্র্যাকটিক্যাল ইউটিলিটি নাও থাকে, তারপরেও তোমার যে এই যে একটু উইজডমের দিকে তোমার যে একটা যাত্রা শুরু হলো, উইজডমের দিকে, জুরিসপ্রুডেন্স মানে উইজডমের দিকে তোমার যে যাত্রা শুরু হলো, যারা পণ্ডিত না তারা কি ইন্ট্রিনসিকলি তারা ব্যাটার কিনা আমাদের যে ব্যাটার। সুতরাং এই যে ইংলিশ সিস্টেম থেকে তো আমরা আমাদের আইন ব্যবস্থা পেয়েছি, থেকে ইংলিশ সিস্টেম থেকে আমরা আমাদের এই আইন ব্যবস্থা ইনহেরিট করি। আমাদের যেগুলো অতীতে ছিল মুসলিম সিস্টেম, হিন্দু সিস্টেম, কেমন এগুলোই তো আমাদের আগে ছিল। ইংলিশ আইন ব্যবস্থা আসার আগে সুলতানি আমল, মোগল আমল এগুলো ছিল না, তারও আগে কিন্তু জ্ঞানিক পিরিয়ড, বিভিন্ন রকম পরম্পরা আছে, সেগুলো কি আমাদের আইন ব্যবস্থায় স্থান পেয়েছে? এখন আছে না। ইংলিশ সিস্টেম থেকে বর্তমান আইন ব্যবস্থায় সেই ইংলিশ সিস্টেমের সমস্যা হচ্ছে ওদের ফিলোসফিক্যাল ওরিয়েন্টেশনটা ছিল না। কন্টিনেন্টাল ইউরোপে, অর্থাৎ ইংল্যান্ড ছাড়া বাকি ইউরোপকে কন্টিনেন্টাল ইউরোপ বলে। কন্টিনেন্টাল কেন বলে? কন্টিনেন্ট মানে ভূখণ্ড, ওরা তো হচ্ছে দ্বীপ, ইউকে হচ্ছে একটা দ্বীপ, আর কন্টিনেন্টাল ইউরোপ হচ্ছে ভূখণ্ডের ইউরোপ। এই ভূখণ্ডের ইউরোপে ফিলোসফিক্যাল ওরিয়েন্টেশন ছিল, এবং ওদের ইউনিভার্সিটিগুলোতে হাজার হাজার বছর ধরে ফিলোসফি অফ ল নিয়ে ওরা চিন্তা ভাবনা করেছে। কারণ রোমান ল ইত্যাদি তো ওখান থেকে এসেছে, রোমান ল এর ইতিহাস তো 2500 বছরের ইতিহাস, তাই না? সুতরাং এইসব দেশগুলোতে, জার্মানি বলো, ফ্রান্স বলো, ইতালি বলো, বা বিশেষ করে গ্রিস ইত্যাদি দেশগুলোতে তোমার জুরিসপ্রুডেন্সের চর্চা হতো। আর ইংল্যান্ডে কি হতো? ইংল্যান্ডে আইনটা শিখতো অ্যাপ্রেন্টিসশিপের মাধ্যমে। কিসের মাধ্যমে? অ্যাপ্রেন্টিসশিপ মানে প্রশিক্ষণ। অর্থাৎ বড় কোনো লয়ারের সাথে তুমি প্রশিক্ষণ নিবা, তুমি লটা কি শিখবা, এবং তুমি হচ্ছে প্র্যাকটিস ওরিয়েন্টেড। কি ওরিয়েন্টেড? প্র্যাকটিস ওরিয়েন্টেড। ক্লায়েন্টের মামলাগুলো কিভাবে সমাধান করা যায় সেটাই তোমার মূল ওরিয়েন্টেশন। সেটা করার জন্য কি জুরিসপ্রুডেন্স ফিলোসফার হওয়ার প্রয়োজন আছে? সেটার জন্য তোমার রুল অফ লটা জানার প্রয়োজন আছে। কি জানার প্রয়োজন আছে? রুল অফ লটা জানার প্রয়োজন আছে। সুতরাং এবং মক করা, জুরিসপ্রুডেন্স নিয়ে বেশি আলোচনা করাটাকে মক করা, এবং ইট ওয়াজ এ ডার্টি ওয়ার্ড। একটা সময় ছিল জুরিসপ্রুডেন্স ওয়াজ এ
যে কোনো সিরিয়াস ইন্টেলেকচুয়াল ডিসিপ্লিন হতে হলে অবশ্যই সেখানে ক্রিটিক্যাল থিংকিং এর স্থান থাকতে হবে। একটা বিশেষ জায়গা থাকতে হবে কিসের? ক্রিটিক্যাল থিংকিং এর। সুতরাং এই জুরিসপ্রুডেন্স আমাদেরকে সেই ফিলোসফি মানে এখানে বিভিন্ন দিক থাকবে, তাই না? কেউ এটা বলবে, কেউ অন্য ফিলোসফির কথা বলবে। এই বিষয়গুলোকে আস্তে আস্তে from a dirty word jurisprudence has been recognized even in England. এমনকি ইংল্যান্ডেও এখন জুরিসপ্রুডেন্সকে ডার্টি ওয়ার্ড মনে করা হয় না, জুরিসপ্রুডেন্সকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসেবে মনে করা হয়। কিন্তু এই জিনিসটার ইতিহাস মাত্র 200 বছরের, 200-250 বছর এর বেশি। ফলে কন্টিনেন্টাল ইউরোপে jurisprudence was never regarded. এখানে সিরিয়াসলি জুরিসপ্রুডেন্সের চর্চা সমাজ হয়ে আসছে। তাহলে তোমাদেরকে এটাই বুঝতে যে জুরিসপ্রুডেন্স পড়ার একটা ইন্টেনসিভ ভ্যালু আছে। এটা যদি ল যদি একটা সিরিয়াস সাবজেক্ট হতে চায় তাহলে অবশ্যই সেখানে এই ফিলোসফিক্যাল থিংকিং এবং ক্রিটিক্যাল থিংকিং থাকতে হবে। কিছুটা হলেও জুরিসপ্রুডেন্স আমাদেরকে সেই ক্রিটিক্যাল থিংকিং শেখায়। বুঝে গেছে? তাহলে জুরিসপ্রুডেন্সের একটা অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে। এটা প্র্যাকটিক্যালি ইউজ না করলেও এটার একটা অন্তর্নিহিত প্রয়োজনীয়তা রয়েছে। তারপর আসো এডুকেশনাল লেভেল। এটা লয়ারদেরকে ওই যে বললাম ক্রিটিক্যালি থিংক করার জন্য শেখায়, তাদের মাইন্ডকে থিংকিং লাইক এ লয়ার, থিংকিং লাইক এ লয়ার, এটা তোমাদেরকে শেখায়। এবং বিশেষ করে যে আন্ডারলাইন কনসেপ্টগুলো কি এটার দিকে তোমাদেরকে তাকাতে সাহায্য করবে। মানে ফেস ভ্যালুতে সারফেসে কি দেখা যাচ্ছে সেটার বাইরে গিয়ে যে চিন্তা করার একটা ট্রেনিং, সে এডুকেশনটা তোমাদেরকে কি দেয়? সেই জুরিসপ্রুডেন্স তোমাদেরকে সেই ওরিয়েন্টেশন দেয় থিওরিটিক্যাল চিন্তা করার জন্য। কেমন? আমরা
লিগ্যাল স্টাডি মুভমেন্ট, ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডি মুভমেন্ট। এটাকে আমরা মুভমেন্ট বলি, এটাকে আমরা কিউবি বলি না, এটা আমরা কিউবি গুলো শেষের দিকে পড়ব। সিএলএস, সিএল ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডি, ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডি। ওরা বলে যে ল নিজেই খারাপ, ল সবসময় পাওয়ারফুলদেরকে হেল্প করে, পাওয়ারলেসদেরকে অপ্রেস করে। ল সবসময় ধনীদের পক্ষে, দরিদ্রদের বিপক্ষে, মেজরিটির পক্ষে, মাইনরিটির বিপক্ষে। ল সবসময় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের পক্ষে, ল সবসময় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের পক্ষে, কনজিউমারদের পক্ষে নয়। তাহলে এত কিছু যদি খারাপ হয় তাহলে ল ভালো কোথায়? ওরা বলছে law
দিন শেষে সমাজের মধ্যে ল কোনো বিচ্ছিন্ন দিক নয়, সমাজের সাথে তাকে আদান প্রদান করতে হয়। কি বললাম? কি করতে হয়? আদান প্রদান। ইট ইজ এ টু ওয়ে ট্রাফিক। ল সমাজকে কি দিয়েছে, সমাজ লকে কি দিয়েছে, এভাবে চিন্তা করতে হবে। এটা বুঝছো? সেটাই আমাদেরকে শিক্ষার হচ্ছে ফাংশনাল ওয়ে। যদি স্টুডেন্টস পড়ার একটা ফাংশনাল ওয়ে হচ্ছে, তুমি যে ল নিজে নিজে সেলফ কনসেপ্ট কোনো বিষয় নয়, লকে অন্যান্য ডিসিপ্লিন থেকে কাজ করতে হবে। যেমন তুমি যে সভরেন কমান্ড ইজ ল বলছো, সভরেন কি এটা তো তোমাকে পলিটিক্স থেকে শিখতে হবে। তো সোশিওলজিক্যাল থিওরি অফ ল বলছো, তাহলে সোশিওলজিতে এখানে শিখো। তুমি হিস্টোরিক্যাল থিওরি বলছো, এখানে তো হিস্ট্রি মুখ্য। তাহলে তোমাকে এই যে একটা ইকোসিস্টেম, সেখানে ল একটা কম্পোনেন্ট হবে, এটা সেলফ কন্টেইন নয়, এটা কারো কাছে তার আদান প্রদান ছাড়া কোনো কিছু করতে পারে না। এবার আসো তার মানে কি স্টুডেন্টসের কোনো প্র্যাকটিক্যাল ভ্যালু নাই? স্টুডেন্টসের অবশ্যই প্র্যাকটিক্যাল ভ্যালু আছে। স্টুডেন্টসের অবশ্যই প্র্যাকটিক্যাল ভ্যালু আছে। বিশেষ করে ইউনিক কোশ্চেন এগুলো যখন অ্যাড করে। কি কোশ্চেন? ইউনিক কোশ্চেন যখন অ্যারাইজ করে, তখন তুমি যদি লয়ারদেরকে প্রশ্ন করো, সে দেখবে কোনো আইনি কিছু আছে কিনা, কোনো আইনি কিছু আছে কিনা, আইনের ইউনিক কোশ্চেনের আনসার নাই, সেখানে লাগবে স্টুডেন্টদের জুরিস্ট যারা নতুন সমস্যার সমাধান দিতে পারে। এবং হিস্টোরিক্যালি কিন্তু স্টুডেন্টদের মাধ্যমে গ্রান্ড নর্ম কেসেস গুলো সমাধান করা হয়েছে। গ্রান্ড নর্ম কেসেস কোন একটা রেজুলেশনের মাধ্যমে যখন কোন একটা সরকার পরিবর্তন হয়, তাহলে আগের সরকারের আইনগুলো প্রযোজ্য হবে নাকি পরের সরকারের আইনগুলো প্রযোজ্য হবে, এই প্রশ্নের উত্তর ঐতিহাসিকভাবে জুরিস্প্রুডেন্টরা দিয়েছে। লয়াররা দিতে পারে, জুরিস্টরা দিতে। যখন জিম্বাবুয়ে এই যে সালাদের শাসনকে যখন সালাদের শাসনকে ডিনাই করে কালোরা স্বাধীনতা ঘোষণা করে, তখন আগের আইন যারা জেলে ছিল তাদের স্ট্যাটাস কি হবে, এই প্রশ্ন যখন কোর্টে আসলো, তখন স্টুডেন্টসের যারা ট্রেইন মাইন্ড ছিল তারাই এটা উত্তর দিচ্ছে। পাকিস্তানে একই ঘটনা ঘটেছে। স্বাধীন হয়েছে 47 সালে, 1947 সালে, যেখানে ইন্ডিয়া 1-2 বছরের মধ্যে তাদের সংবিধান রচনা করতে পেরেছে। 49 দেশের মধ্যে ওরা ওদের সংবিধান রচনা করে ওটা এফেক্টিভ হয়ে গেছে। পাকিস্তানে লেগেছে 9 বছর। 56 সালে ওদের প্রথম সংবিধান হয়। কত সালে? মাত্র 2 বছর থেকে মার্শাল ল জারি করে ইসলাম ধর্মীয় আইন না তখন সেটা কোর্টে গিয়েছিল, স্টেট ভার্সেস টুসু মামলায়। অত্যন্ত বিখ্যাত, সারা পৃথিবীর ইতিহাসে এটা অত্যন্ত একটা বিখ্যাত মামলা। এখানে চিফ জাস্টিস মুনির প্রথমবারের মতো ওই যে একটা থিওরি তোমাদেরকে পড়াবো, হান্স ক্যালসেনের থিওরিকে নিয়ে আসছে। হান্স ক্যালসেনের থিওরিকে নিয়ে এসে বলছে, যেহেতু বিপ্লব ইফেক্টিভ হয়েছে, কি বলছে? বিপ্লব যেহেতু ইফেক্টিভ হয়েছে, আগের আইন বাতিল, পরের আইনগুলো ইফেক্টিভ হবে।
যে পুঁজিটা মিলিটারির যে কু আছে সেটা কি তাহলে রেভলিউশন হবে? ইফেক্টিভ মানে ডক্ট্রিন অফ এফিকাসি, এখানে যেটা প্রয়োগ করা হয়েছে সেটা হচ্ছে ডক্ট্রিন অফ এফিকাসি, অর্থাৎ ইফেক্টিভনেস হচ্ছে যে মেইন ক্রাইটেরিয়া। এই যে কথাটা বলেছে এইটার সমালোচনা আমি করে আসছি। এই কথাটা বলেছে যে ইফেক্টিভনেস হচ্ছে ক্রাইটেরিয়া বৈধতা। এই কথাটা তো স্টুডেন্ট না হলে সে বলতে পারবে, সে আইন খাত লাইনের ডেফিনিশন দিয়ে রাখা হচ্ছে এইরকম কোনো মানে আনকনস্টিটিউশনাল টেক ওভারের সুযোগ নাই। সুতরাং টেক ওভারটা অবৈধ, এটা ছাড়া তো বলার আর কোনো কিছু সুযোগ ছিল না। কিন্তু সে একটা মেথড বাই করছে, সে বলছে কি ডক্ট্রিন অফ এফিকাসি, ডক্ট্রিন অফ নেসেসিটি। এটাকে ডক্ট্রিন অফ রেভলিউশন নাকি ডাইরেক্টলি বলা। এখন কোনটা রেভলিউশন, কোনটা রেভলিউশন কি এফিকাসি ক্রাইটেরিয়া পারবে। তো বলছি না, প্রশ্নগুলো বলছি। প্রশ্ন এটা একটা ইউনিক কোশ্চেন না। এখন বাংলাদেশে তো কয়েকবার এরকম সরকার পরিবর্তন হয়েছে, ৭৫ হয়েছে। এখন ওই সময় তো কেউ আগে আসে নাই, কেউ মিটিং করে নাই, কেউ প্রতিবাদ করে নাই, তাই এফেক্টিভ হয়ে গেছে। এটা কি বলা যায় নাকি আরবি গুলির মুখে কেউ করতে চাইনি? ইফেক্টিভনেস আসলে কখন আসে? স্বতঃস্ফূর্ত ভাবে একটা রেভলিউশন হওয়া, আরবি গুলির মুখে একটা রেভলিউশন করা, এই দুটো কি একই? বিদেশি পরিবর্তনের সাথে ওটা জনগণকে দিয়ে করালে এটা কি হবে? মানে সবগুলো কি বৈধতা একই রকম হবে? আচ্ছা ঠিক আছে, একটা ইফেক্টিভ হয়ে গেল, পরে যদি আরেকটা গ্রুপ এসে কেন দখল করে এই পর্যায়ে গেলে ফর এক্সাম্পল বাংলাদেশে বর্তমান যে অবস্থায় আছে, এই অবস্থায় যদি মিলিটারি দিয়ে আইন ইফেক্টিভ হয়ে যাবে, মিলিটারি কি নতুন আইন দিতে পারবে? যারা চলে গেছে তারা যদি ফিরে আসে তখন কোনটা হবে, আগেরটা নাকি নতুন করে আবার তৈরি হবে? এই প্রশ্নগুলো যদি স্টুডেন্টদের এগুলো ইউনিক কোশ্চেন, এগুলো ইউনিক কোশ্চেন। এই ইউনিক কোশ্চেন পৃথিবীতে অনেকবার যেমন একটা উদাহরণ ইউনিক কোশ্চেন কিভাবে ওরা ডিল করে, অনেক সময় যে এটা কিন্তু জুরিসপ্রুডেন্সের নলেজের মাধ্যমে এটা ডিল করে। যেমন ইউরোপিয়ানরা যখন আমেরিকাতে গিয়ে আদিবাসীদেরকে, ইন্ডিজিনাস পিপলদেরকে গণহত্যা করার পরে সেখানে সেটেলার স্টেট তৈরি করে, তখন তারা একটা জুরিসপ্রুডেন্স আসতে হয়েছে। তারা বলল ইন্ডিজিনাস পিপলদের এগেইনস্টে আমাদের জাস্ট ওয়ার, ইউ আর জাস্ট ওয়ার, ন্যায্য যুদ্ধ, কি যুদ্ধ? ন্যায্য যুদ্ধ। কেন ন্যায্য যুদ্ধ? কি একটা বাইরে স্টুডেন্টস এর মাথা থেকে বাইরে এগুলো কি হচ্ছে এরা অসভ্য, তাদের তারা অসভ্য, যারা নিয়েছে তারা সভ্য, যাদের তারা নিয়েছে তারা অসভ্য। আর কি আধ্যাত্মিক খ্রিস্টানিটি ওরা বলছে আদিবাসীদের জমি ডাইরেক্ট পাওয়া যাবে না, তাদেরকে প্রথমে গভর্নমেন্ট দেওয়া খ্রিস্টানিটি দেওয়া হবে, এদের প্রতি ইনফিডেল, এদেরকে ইনফিডেল। কেমন? প্রথমে তাদেরকে বলা হবে যে খ্রিস্টানিটি যদি আমি 5 মিনিটের ক্লাস করতে থাকো, এই তাহলে ইনফিডেল দেখে
আদিবাসীদের জমি ব্যবহার নিয়ে ফেলা যাবে ছিল না যদি স্টুডেন্টস এর থিংকিং এই থিংকিংটা ভালো না ঠিক এই প্রশ্ন এখন করছে যদি স্টুডেন্টস এর থিংকিং কিন্তু আস্তে আস্তে কি হয়েছে রিফাইন হয়েছে আর কি কেন যদি স্টুডেন্টস এর এটা প্র্যাকটিক্যাল ভ্যালু আছে যেমন গ্রস ভায়োলেশন of human rights Hitler তার আইনের মাধ্যমে কিসের মাধ্যমে তার আইনের মাধ্যমে ইহুদিদের নাগরিকত্ব বাতিল করেছে কি বাতিল করেছে নাগরিকত্ব বাতিল করেছে এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের ল বৈধ কি এই প্রশ্নটা কিন্তু যদি স্টুডেন্টদের এটা একটা প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স কখন একটা ল সিজেস টু বি ল কখন একটা ল আর ল থাকে না কতটুকু অসুস্থ হলে একটা ল আর ল থাকে এই প্রশ্নটা ইউজ করতে এগুলো কোন জায়গায় এগুলোর ব্যাপারে কিছুটা ইনসাইট আছে কিছুটা পয়েন্টার আছে কিছুটা ইন্ডিকেশন আছে কিছুটা সাইন পোস্ট আছে কিন্তু ডাইরেক্ট উত্তরটা তুমি কোথাও পাবে না তাহলে গ্রস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস এই কথাটা যখন কোথাও পড়বে স্টুডেন্টরা প্রথমে জিজ্ঞেস করবে হোয়াট ইজ রাইট হোয়াট ইজ হিউম্যান রাইটস হোয়াট ইজ ভায়োলেশন হোয়াট ইজ গ্রস ভায়োলেশন তুমি এমনিতে এটা অর্থ করে কোনো লাভ নাই when a violation is gross when a violation is minor or okay come on rights human rights cannot rights ইত্যাদি প্রশ্নগুলো আমরা যে করি এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে অনেক সময় লয়ারদেরকে হেল্প করে প্লাস এপিস্টেমোলজিক্যাল ভ্যালু এপিস্টেমোলজি হচ্ছে যে থিওরি অফ নলেজ কিভাবে গ্যাদার করলে ওটাকে বৈধ নলেজ করে কিভাবে গ্যাদার করলে ওটা নলেজ হয় না যেমন তুমি এখন কয়েকজনের সাথে কথা বলে বলো যে বাংলাদেশ সিস্টেম অফ প্রোডাক্ট হবে এটা একটা সিস্টেমের মধ্যে নলেজটা গ্যাদার হয়েছে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল থেকে নিয়ে এটা বলা যাবে পুরুষ থেকে নিতে হবে নারী থেকে নিতে হবে হ্যাঁ দলিত পরিবার থেকে যারা আসছে তাদের কাছ থেকে স্যাম্পল নিতে হবে এই দরিদ্র থেকে যারা আসছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসছে মাস্টার্স থেকে নিতে হবে একদম নতুন যারা ওরা কিছুই এখন বুঝে না ওদের থেকে নিয়ে বলে ফেললাম তাহলে সব কিছু Para